স্বাগতম আমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব হিসাবের চক্র। একটা লেনদেন, একটা আর্থিক ঘটনা বা একটা ঘটনা কি করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ঠিক মানুষের জীবন যেমন একটা জন্ম, মৃত্যু, জন্ম, বিবাহ, বেড়ে ওঠা, পড়ালেখায় সবগুলো মৃত্যু দিয়ে শেষ হচ্ছে একটা চক্র। একটা প্রাণীর জীবনেও ঠিক সেরকম চলছে, একটা পণ্যর জীবনেও ঠিক সেরকম চলছে, একটা চক্রাকারে ঘুরছে। পৃথিবীটা চক্রাকারে ঘুরছে, মানুষের জীবনটাও ঘুরছে, ঠিক সেরকম হিসাবগুলো চক্রাকারে ঘুরবে। সেটাই হচ্ছে হিসাব চক্র। এখন চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকে, যা অনুমান করা হয়ে থাকে। তো সেই জন্য হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তন হচ্ছে হিসাব চক্র। হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে বলা হয় হিসাব চক্র। এখন আমরা দেখে ফেলি যে হিসাব চক্রের মধ্যে আসলে কি কি ধাপ আছে। হিসাব চক্র আমরা আজকে শিখব হিসাব চক্রের ব্যাপারে। হিসাব চক্রের মধ্যে আসলে কি কি আছে। হিসাব চক্রের প্রথম ধাপ, 1 নাম্বার ধাপ কি? লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ আমরা সংজ্ঞার মধ্যে পড়ছিলাম, লেনদেন কিভাবে শনাক্ত করতে হয়। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে ব্যবসার প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা। এটা লেনদেন কি লেনদেন নয়, এই দুটোর মাধ্যমে চিহ্নিত করা যেটা লেনদেন। 2 নম্বর ধাপ হচ্ছে হিসাব লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ, এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন ধরো 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হবে, এখানে দুটি হিসাব বিদ্যমান। এটা উদাহরণ যদি দিই তাহলে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। এখানের মধ্যে দুটো হিসাব আছে, কি কি? একটা হচ্ছে নগদান হিসাব, আর একটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব। ঠিক এভাবে আমরা লেনদেনগুলো বিশ্লেষণ করব, প্রত্যেকটা খাত অনুযায়ী লেনদেন বিশ্লেষণ করব। 3 নম্বর হচ্ছে লেনদেন বিশ্লেষণ করার পর জাবেদাভুক্ত করব। জাবেদাভুক্তকরণ, বিশ্লেষণকৃত হিসাবগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রযোজ্য হিসাবে প্রাথমিক বইতে জাবেদা ডেবিট ক্রেডিটের মাধ্যমে বিশ্লেষণ করে জাবেদাভুক্ত করব তারিখের ক্রম অনুসারে। একটু আগে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি কি হিসাবের বই আছে, যেমন ক্রয় বই, ক্রয় ফেরত বই, ক্রয় বিক্রয় বই, বিক্রয় ফেরত বই, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, প্রকৃত জাবেদা। এই যে এই বিভিন্ন হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুযায়ী এই বিশ্লেষণকৃত লেনদেনগুলো জাবেদাভুক্ত করব। জাবেদাভুক্ত করার পর আমরা কি করব? জাবেদাভুক্ত করার পর আমরা খতিয়ানে স্থানান্তর করব। খতিয়ানে স্থানান্তর করব। জাবেদাভুক্ত করার পর প্রতিটি লেনদেনের হিসাব খাত অনুযায়ী, হিসাবের শিরোনাম অনুযায়ী, হিসাবের ধরন অনুযায়ী আমরা খতিয়ানে স্থানান্তর করব। নির্দিষ্ট হিসাব একটা নির্দিষ্ট সময় শেষে খতিয়ানে স্থানান্তর করব কেন? একটা নির্দিষ্ট সময় শেষে আমরা সেই হিসাবের প্রকৃত তথ্য বা উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারব। 4 নম্বরের পরে পরবর্তী ধাপ হচ্ছে 5 নম্বর খতিয়ানভুক্ত করার পর রেওয়ামিল প্রস্তুত করব। রেওয়ামিল, বেওয়ামিল না কিন্তু রেওয়ামিল। রেওয়ামিল প্রস্তুতকরণ। রেওয়ামিল প্রস্তুতকরণ লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে রেওয়ামিল প্রস্তুত করব। এই যে আমরা খতিয়ানটা প্রস্তুত করব, এটা একটা ডেবিট উদ্বৃত্ত থাকবে আর একটা ক্রেডিট উদ্বৃত্ত থাকবে। এই ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করব। কেন? আমাদের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, লেনদেনে কোনো ভুল আছে কিনা, কোনো চুরি জালিয়াতি হলো কিনা, এই জিনিসগুলো দেখার জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করব। রেওয়ামিল প্রস্তুত করার পর আমরা 6 নম্বরে কি করব?
6 নম্বর ধাপ হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় করব, সমন্বয় দাখিলা ব্যবসায়ের প্রকৃত অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকারের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলো সমন্বয় করতে আমরা সমন্বয় দাখিলার মাধ্যমে করে থাকি। সমন্বয় দাখিলা আয় সহজভাবে বলতে গেলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা হিসাব করে ফেলছি, করে ফেলার পর দেখতেছি বছর শেষে কিছু টাকা আমার বকেয়া আছে, কিছু বেতন বকেয়া আছে, কিছু আয় এখনো অনুপার্জিত আছে, কিছু আয় অগ্রিম হয়ে গেছে, কিছু আয় অগ্রিম হয়ে গেছে। এই যে অগ্রিম বা বকেয়া আয় বা ব্যয় হিসাবভুক্ত করবে, এটাকেই বলা হয় সমন্বয় দাখিলা। অগ্রিম বা বকেয়া আয় ব্যয় হিসাবভুক্তকরণকেই বলা হয় সমন্বয় দাখিলা। 6 নম্বর, এটা গেল 6 নম্বর। 7 নম্বরে কি করব আমরা? 7 নম্বরে করব হচ্ছে কার্যপত্র প্রস্তুত। কার্যপত্র, কাজের পত্র, কার্যপত্র প্রস্তুতকরণ। কার্যপত্রের ইংলিশ হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট কার্যপত্র প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুতের সহজতর বা সহজ করার উদ্দেশ্যে মূলত কার্যপত্র প্রস্তুত করা হয়। এটি একটি ঐচ্ছিক কাজ। কার্যপত্র প্রস্তুতটা হচ্ছে ঐচ্ছিক কাজ। ঐচ্ছিক মানে করলেও হয়, না করলেও হয়, এটা খেয়াল রাখতে হবে। কার্যপত্র প্রস্তুত ঐচ্ছিক কাজ। তারপরে 7 নম্বর গেল। তারপরে 8 নম্বর কি? আমরা 8 নম্বরে করব হচ্ছে কার্যপত্র প্রস্তুত করার পর করব আর্থিক বিবরণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা চায় সেটা হচ্ছে আর্থিক বিবরণ। আর্থিক বিবরণ, আর্থিক বিবরণীতে আমরা কি করি? আর্থিক অবস্থা জানার জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি। এই যে কার্যপত্র যেটা প্রস্তুত করলাম, এটা থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে অথবা আমরা খতিয়ান থেকে অথবা রেওয়া মিল থেকে তথ্য নিয়ে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব ইত্যাদির পরিমাপ সম্পর্কে জানতে পারবো। তাহলে কি আর্থিক বিবরণী প্রস্তুত করব আমরা এই কারণে যে আমরা ব্যবসায়ের সার্বিক তথ্য জানার জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর্থিক বিবরণীকে দেখেই আমরা সকল ধরনের ইনফরমেশন পাবো আমরা আর্থিক বিবরণী একটা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে। তারপরে 9 নম্বর কি? 9 নম্বরে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমরা দেখব যে কোনো কিছু আমার বাদ গেল কিনা, এই বছরে কোনো হিসাব বাদ গেল কিনা, বা এই বছরের এক বছরের কম সময়ের বা স্বল্পকালীন হিসাবগুলোকে আমরা বন্ধ করে দেবো। সেজন্য আমরা কি করবো? সমাপনী দাখিলা দেবো। বছর যেহেতু শেষ, সমাপনী দাখিলা দেবো। কারবারের মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো জের এবং উত্তোলন হিসাব বছরের শেষে বন্ধ করতে হবে, এটা নিয়ম। আর এক বছরের আয় বা ব্যয় পরবর্তী বছরে হিসাব বছরে যাবে না, মানে এক বছরের কম সময়ে স্বল্প মেয়াদী আয় বা ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলা দেবো। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা এই যে বেতন হিসাব বলো, মজুরি হিসাব বলো, আয় হিসাব মানে ছোটখাটো আয়, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, এই বিষয়গুলো বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমরা আর্থিক বিবরণী তৈরি করবো। এখন সমাপনী দাখিলা দেওয়ার পর সর্বশেষ ধাপ হচ্ছে 10 নম্বর যে কাজটা করবো সেটা হচ্ছে হিসাব পরবর্তী রেওয়া মিল। হিসাব পরবর্তী রেওয়া মিল বলতে আমরা কি বুঝতেছি আগে লিখে নিই। হিসাব পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করব। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের যে আয়, ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করে দিলাম। এই বন্ধ করার পরে অবশিষ্ট থাকলো কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাবের যে, এগুলো আবার পরবর্তী বছরে আমরা স্থানান্তর করব। মানে পরবর্তী বছরের শুরুতে আমি দেখাবো যে আমার এত পরিমাণ সম্পত্তি ছিল গত বছর, এত পরিমাণ দায় ছিল, এত পরিমাণ মালিকানা সত্ত্ব ছিল, এই যে দেখাবো, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে হিসাবের পরবর্তী রেওয়া মিল ও প্রারম্ভিক দাখিলা।
যেহেতু বছরের শুরুতে করবো সেজন্য প্রারম্ভিক দাখিলা বলতে পারি। এটা বছরের শেষে করা হয় থেকে সমাপনী দাখিলা, এটা বছরের শুরুতে করা হয় থেকে প্রারম্ভিক দাখিলা। তাহলে আমরা কি দেখলাম? হিসাব চক্র। হিসাব চক্রে 1 নম্বরে কি? লেনদেন শনাক্তকরণ। 2 নম্বর লেনদেনগুলো বিশ্লেষণ করব। 3 নম্বরে বিশ্লেষণকৃত লেনদেনগুলো জাবেদাভুক্ত করব। 4 নম্বরে খতিয়ানের স্থানান্তর করব। খতিয়ানের জের নিয়ে আমি রেওয়ামিল প্রস্তুত করব। রেওয়ামিল প্রস্তুত করার পর দেখব যে আমার কি কি সমন্বয় করা লাগবে, মানে সমন্বয় দাখিলা দেব। সমন্বয় দাখিলার মাধ্যমে কার্যপত্র প্রস্তুত করব। আমরা মনে রাখবো যে কার্যপত্র একটা ঐচ্ছিক বিষয়, এটা করলেও হয় না করলেও হয়, কিন্তু করলে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে সুবিধা হয়। তারপরে কি করব? আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুত করব কেন? আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমাদের ব্যবসার প্রকৃত অবস্থা জানতে পারি। আর্থিক বিবরণী প্রস্তুত করার পর আমরা সমাপনী দাখিলা দিয়ে বছরটা শেষ করব। আর পরবর্তী বছরের শুরুতে গিয়ে আমরা প্রারম্ভিক দাখিলার মাধ্যমে আবার নতুন করে বছর হিসাব শুরু করব। এই হচ্ছে আমাদের মূলত হিসাবের চক্র। হিসাবের চক্র 9টি, আর একটা হচ্ছে ঐচ্ছিক কার্য, ঐচ্ছিক, এটাকে দিয়ে মোট 10টি হিসাবের চক্র, মোট 10টি। আমরা এই পর্বে জানানোর চেষ্টা করলাম যে হিসাবের চক্র কি, কোনগুলোতে কিভাবে কি কাজ করা হয়, আর কিভাবে হিসাব রাখা। তো এই পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আগামী পর্বের জন্য শুভকামনা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।